থেকে তারপরে সে জন্ম দিতে পারবে। তারপরে গ্রাজুয়েশন হলেও সেটাও একটা কোটা আছে, সেটা আবেদন করতে হবে গ্রাজুয়েশন মুসলমানদের জন্য শুধু। এটা অনেকে জানে না। এটা লেটেস্ট এটা সংশোধনী আনছে তারা, যে তারা বিএ পাস করতে গেলে আবেদন করতে হবে মুসলমানেরা। আমি হাসিনা রুমে ঢুকালাম, ঢুকানোর পরে ওই দিন উনি ফতুয়া পড়ে গেছে দুর্ভাগ্যক্রমে। যাওয়ার পরে ওনার দিকে আগে গোড়ায় তাকাই হাসিনা বলতেছে, তুমি তো ফতুয়া পড়ে বসছো ইউনুসের, বাইরেও এখন ইউনুসের দলে যোগ দাও। বাইরেও আমার বলে যে পাটিল ভাই আপনার কথা গেলাম প্রধানমন্ত্রী বলতে, আমি এরকম জীবনে এরকম বেজ্জিত হয়নি। কথা দুঃখের সাথে বলছি, একবার বলছি যে 100 পদের জন্য আবেদন করেন, আমি তো অপমান মনে করি, আবেদন করে নিতে হবে তাদের এজেন্সি খুঁজতে কার কি অবদান কন্ট্রিবিউশন আছে সমাজের প্রতি। আমরা এই জায়গায় কথাগুলি বলতেছি, দেখো না তুমি নিজে তো দেখছো যাদের স্বার্থে রেখেছে তারা খেপে যাচ্ছে, তাহলে আমার তো 1% হলে তো আমাদের রিস্ক থাকতেছে। যে শফিক সাহেব যেটা প্রেস কনফারেন্সটা করে, অ্যাকচুয়ালি প্রেস সেক্রেটারি করার কথা, কারণ ওয়ার্ল্ডের কোথাও মোদি বা কি কোনো প্রেসের সাথে এরকম কথা বলে? আমাদের যেরকম প্রতিদিনে আমরা টি পার্টি করতাম, আত্মসাবাদী করতাম আমাদের, কিন্তু এটা পৃথিবীর কোথাও কিন্তু সফর করে আসার পরে এরকম কোন সিস্টেম রাষ্ট্রপ্রধানের যে ওই সময়টুকু দেওয়া হয়, ওইটা রাষ্ট্রের অনেক কিছু কাজ, গুরুত্বপূর্ণ কাজ উনি করতে পারে। অ্যাকচুয়ালি প্রেস সেক্রেটারিরা এগুলি দেয়। আগে যেটা হয়েছে এটা ভুল হয়েছে, তাহলে তো আমেরিকার প্রেসিডেন্টও তো এরকম সাংবাদিক সম্মেলন করতো, ভারতের সম্মেলন কেউ তো করে না। আগেটা ভুল ছিল, এখন যেটা করতেছে সেটা ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি প্রেস সেক্রেটারিরা তার পক্ষ থেকে তার নিজের মতামত দিতে পারবে না। প্রেস সেক্রেটারি যদি গভর্নমেন্ট এমপ্লয়, সরকারের যেটা বলছে সেটা সে জানাইতে পারবে। মাঝে মাঝে সে আবার একটু ভুল হয়, তার মাঝে মাঝে সে মন্তব্য ডিসিশনও দিয়ে দেয়। ডিসিশন দেওয়ার অথরিটি সে না, সে একটা সেক্রেটারি ওই লেভেলে। তো প্রেস কনফারেন্স তার করার সঠিক এটা। কিন্তু সেই জায়গা থেকে উনি আবার মাঝে মাঝে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেন, আবার তুলেও নেন। কিন্তু না না না, ওইটা দিতে পারেন না, ওইটা উনি হয়তো জানেন না এই জন্য বলছেন। কারণ সরকারি কর্মকর্তাদের জন্য, যেমন এরশাদের আমলে সার্ভিস কন্ট্রাক্ট রুলস হয়েছে, তো তখন ক্যাবিনেট সেক্রেটারি এরশাদ বললেন যে পলিটিশিয়ানরা যা তা বলতেছে, তো কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। তখন একটা কোড অফ কন্ডাক্ট করছে, ওরা ভুলে গেছে ক্যাবিনেট সেক্রেটারি। পরে উনি নাকি বলেছে কোড অফ কন্ডাক্ট কি হলো, বলে স্যার 3 দিনের মধ্যে করতে হবে, আমি নাহলে কিন্তু আমি সবগুলির বাড়ি পাঠাবো। তখন উনি বলে দিলেন যে ঠিক আছে কোড অফ কন্ডাক্ট। ওরা বলে যে, আমলারা বললো যে স্যার এটা তো 3 দিনে কেমনে করে করবো আমরা? বলে যে মিয়া ওই যে কর্মচারীদের কোড অফ কন্ডাক্ট আছে না, ওর মধ্যে শুধু পলিটিশিয়ান লাগাই দেয়, পলিটিশিয়ান লাগাই দিয়ে তাড়াতাড়ি এর সাথে সাবমিট করার পরে দেখা যাচ্ছে যে ওখানে প্রথম শর্তই আছে যে এনারা পলিটিশিয়ানরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। কারণ ওটা তো কর্মচারীদের কোড অফ কন্ডাক্ট। তো এখন এই যে এটা কেন বললাম আমি, যে কোড অফ কন্ডাক্ট আছে, কর্মচারীরা কি বলতে পারবে, অ্যাডভাইজাররা কি বলতে পারবে? অ্যাডভাইজার যেটা বলতে পারবে কর্মচারী সেটা বলতে পারবে, কারণ ওনার স্ট্যাটাস হলো সেক্রেটারি স্ট্যাটাস। সেক্রেটারির সকল রুল ওনার জন্য অ্যাপ্লিকেবল। এটা গেলো একটা। উনি মন্তব্য দিতে পারবে না, 2-1টা জায়গায় উনি মন্তব্য দিয়ে দেন, এটা বলতে পারবে উনি সরকার যা করতেছে শুধু এটা জনগণকে ওয়াকিবহাল করবে, অবহিত করবে। এটা গেলো এক। আর 2 নম্বর হলো ওনার সাথে আমি প্রফেসর সাহেবের সাথে একটু করি, ওখানে যে মুসলমানদের যে কিছু অর্গানাইজেশন আছে, ওই যে ওয়াকফ সম্পত্তির আয় দিয়া তারা মুক্ত মাদ্রাসা এগুলো করতেছে, রাষ্ট্র থেকে তেমন বরাদ্দ পাচ্ছে না, বৈষম্য হচ্ছে ওখানে। আর ওখানে তুমি বাচ্চা হইতে গেলে তার পারমিশন লাগবে, কারণ ওই যে এরা বলতেছে 30 কোটি, এটা 26 কোটি না, 30 কোটি মুসলমান আছে। তো ওরা মনে করতেছে আরো কিছুদিন পরে বাচ্চা মুসলমানদের বেশি হচ্ছে, তো এরা বেশি হইলে তো ভবিষ্যতে তাদের জন্য সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য এখন তারা সন্তান একটার পরে যদি কোনো সন্তান হতে, তারা আবেদন করতে হবে, পারমিশন নিতে হবে সরকার থেকে, ফ্যামিলি প্ল্যানিং থেকে, তারপরে সে জন্ম দিতে পারবে। তারপরে গ্রাজুয়েশন হলেও সেটাও একটা কোটা আছে, সেটা আবেদন করতে হবে গ্রাজুয়েশন মুসলমানদের জন্য শুধু। এটা অনেকে জানে না। এটা লেটেস্ট এটা সংশোধনী আনছে তারা, যে তারা বিএ পাস করতে গেলে আবেদন করতে হবে মুসলমানেরা। আর আমাদের জামাই ধরে আছে হিন্দুরা। তারপরে দেখো ওই যে বেসব আমাদের ধর্মীয় নেতারা কত বড় কথা হইতেছে কতগুলো। আমি একবার একজনকে বলছিলাম যে চলেন যাই চিন্ময়। আচ্ছা, আরেকটা ঘটনা হলো চিন্ময়কে তারা কিভাবে দিচ্ছে। চিন্ময় একটা বদমাশির জন্য তাকে হাতে নাতে ধরা পড়ছে, তা তো একটা দেবতা যে আমার রোল মডেল হবে। এখন আমার প্রফেসররা আমার রোল মডেল হবে, যদি চরিত্রহীন হয় তার রোল মডেল কি হবে? ইমামতি, বাইতুল মুকাররম ইমামতি করতে পারবে? চিন্ময় বলৎকারের জন্য তারে ধরা হয়েছে হাতে নাতে, হিন্দুরাই ধরছে, মামলা করছে তার বিরুদ্ধে। আচ্ছা, এখন দেখো চিন্ময় মত্তরে যখন করছে, ভারতের এটা নিয়ে খুব জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এইটার ব্যাপারে। তো এখন চিন্ময়কে কেউ সাহস পায় না ধরতে। বাংলাদেশের আমাদের হারুনের বিবি হারুন বলি না আমরা, হারুনের জায়গায় যেটা মল্লিক দুঃসাহসী অফিসার, ভালো অফিসার, সে অ্যারেস্ট করছে। এখন তার বাচ্চারা, এটা আমাদের কোনো মিডিয়া কিন্তু বলে নাই, মল্লিকের বাচ্চারা স্কুল যেতে পারে না, তাকে থ্রেট করা হয়েছে তার বাচ্চাকে তুলে নেওয়া হবে। আমরা কোথায় আছি? আমরা যে বলতেছি যে এটা অনেক যোগ্য সরকার, আমাদের অনেক কিছু আছে, যোগ্য অবশ্যই সন্দেহ নাই, কিন্তু কথা যদি এখন যদি ডিবির যিনি অ্যারেস্ট করছে, হারুন হোটেলের মালিক যিনি, এখন তার সন্তান স্কুল যেতে পারছে না। আমি তো বলতেছি, এটা মিডিয়া তোমরা বলছো এটা তো, অনেকের অনেক কিছু জানা নাই। ওই যে ভাই যে বললো আমার কথা, আমি জানি না, আমি কতটুকু জানি, লোকে বলে যে মানে ওনার নাম কি বলছেন? হারুনের জায়গায় এখন যে আছে ডিআইজি রেজাউল মল্লিক, ডিবির এখন হারুনের জায়গায় যিনি আছেন, আমার হারুন হোটেল যে উনি আছে রেজাউল মল্লিক, ভালো অফিসার,
সাহসী অফিসার, কেউ ধরতে সাহস পায় না। এই সিনেমা মাত্রকে উনি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওনার কাছে টেলিফোনে হুমকি আসছে বিভিন্ন জায়গা থেকে, ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, তোমার বাচ্চা কোথায় পড়ে, তোমার বাচ্চাকে আমরা তুলে নিয়ে যাবো। এখন ওনার বাচ্চা স্কুলে যেতে পারে না, বাসায় পড়ায়। তো আমি যে এই যে তথ্য কোন আমাদের মিডিয়া কোনো মিডিয়া আসছে, আমাদের অনেকগুলি ঘটনা, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, এর অকল্পনীয় অনেকগুলি ঘটনা ঘটতেছে যেটা সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না। আমার ব্যক্তিগত, আমি ইউনূস সাহেবের মধ্যে সর্দারকে বলছি, এবং উনি আমাকে, আমি আগেও বলছি, ওনার যখন ক্রাইসিস সময় আমি কথা বলছি, আমি নজরুল ইসলাম খানকে দিয়া হাসিনার রুমে ঢুকাইয়া বলছি যে, আমি ইউনূস স্যারের নিজে বলছি আমি যে স্যার আপনি এটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, এটা গ্যাপটা এ করতে পারে না। আমি মিডিয়া যদি স্যার শুনে থাকে, আমি এনার্জি নাসিরের অনুষ্ঠানে ওনার লগে 2 ঘন্টা আমার পাশাপাশি বসে আমি বলছি স্যার এগুলি না, আমি হাসিনার গোষ্ঠী উদ্ধার করতেছি, উনি ডানে ভাবে দেখে কেউ ওনারা ফলো করতেছে কিনা, তখন হাসিনা গভর্নমেন্ট ইউনূস স্যারের লগে 2 ঘন্টা আমি পাশাপাশি বসে আমরা করছি, এইসব কথাগুলি বলছি। স্যার এর মতো হচ্ছে আপনি ওনার লোকে দেখা করলে তো সমস্যা, বলছে আমি কি 7 ফুটা করে নামবো? আমি বহু লোকের কাছে যে কথা বলে তার আর অপমান হয় না, তার প্রমাণ আমি পাইলাম। পরে আমি এনআই খান, নজরুল ইসলাম খান সেক্রেটারি, ওই যে শিক্ষা সচিব ছিল, ওনার PS1 ছিল, তারে বললাম নজরুল ভাই আমাদের এই যে সমস্যাগুলি, ইউনূস স্যার একটা এত ভালো অসম্মান নিয়ে বই আনছে, উনি আমাদের অর্থনীতি সাঙ্গ হবে, ওনার লোকে সম্পর্কে ভালো করলে গভর্নমেন্টেরও লাভ, দেশেরও লাভ। ওনারে ফুসলাই টুসলাই আমি হাসিনার রুমে ঢুকালাম। ঢুকানোর পরে ওই দিন উনি ফতুয়া পড়ে গেছে দুর্ভাগ্যক্রমে। যাওয়ার পরে ওনার দিকে আগে গোড়ায় তাকাই হাসিনা বলতেছে তুমি তো ফতুয়া পড়ে বসছো ইউনূসের, বাইরেও এখন করে ইউনূসের দলে যোগ দাও। বাইরেও আমার বলে যে পাটিল ভাই আপনার কথা গেলাম প্রধানমন্ত্রী বলতে, আমি এরকম জীবনে এরকম বেজ্জিত হয়নি। আমি স্যারকে বলতে, স্যারকে তো অন্য আরো অনেক ঘটনা জানে, আমি যে আমি সুরজ সেনগুপ্ত ছিল আমার সাথে আলোচক, আমি স্যারের বলছি যে ওনার বয়সের জন্য কি সমস্যা হলো, আমরা অর্থনীতি, হাসিনার বয়স কত, সে সারা রাষ্ট্র চালাইতে পারবে, মুহিতের বয়স কত, সে পুরো ব্যাংকিং ব্যবস্থা চালাতে, ইউনূস স্যার এটা হলো আপনারা পছন্দ করতেছেন না করতেছেন, একটা ভালো লোকের সম্মান বয়েছে, এটা তার অপরাধ। আমরা উনার ওই সময় উনার যখন ক্রাইসিস ছিল তখন এই ধরনের কথা বলছে, হাসিনার চক্ষু মানে করে অপূর্ব উপেক্ষা করে আমরা এই কথাগুলি বলি। স্যার জানে, স্যার আমাকে ধন্যবাদও দিছে, কিন্তু আমি এখন একটু বলতে স্যার কি এসব জানে, স্যার কি এসব তথ্যগুলি জানে? আজকে ওনাকে হয়তো জানানো হয় না, এটাও হতে পারে যে ওনাকে জানানো। আমি আরেকটা তথ্য দিই, মিডিয়াতে অনেক কিছু এখন আসে না। আমি আরেকটা তথ্য তোমাকে দিই। রেজাউল মল্লিকের শ্বশুর ছিল কমিশনার অফ ট্যাক্সেস, তখন উনি রিটায়ার করার পরে যখন ওনার বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার মামলা হইলো, বিনা পয়সায় কিন্তু ইউনূস স্যারের কেসের মধ্যে উনি সহযোগিতা করছে, একটা পয়সা নেয় নাই। হ্যাঁ, তো এইগুলি ক্রাইসিস স্যারও জানে, স্যার দুর্নমে অনেকে অনেক কথা বলতে পারে, আমরা যে কথা বলি আমাদের বাইশে আসি নাই তো, মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে না, আমরা কিন্তু সবসময় এই যেটা প্রয়োজন সত্য যেটা বলার দরকার রাষ্ট্রের স্বার্থে নিজের জীবনের রুক্স নিয়ে মাস্তান ফাস্তানের উপেক্ষা করে আমরা বলতেছি। কারণ আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি আমার পূর্ব নির্ধারিত আছে আমার কি হবে, কোথায় আমার লাশ হবে না হবে, কি হবে, আমি কি হবে। সুতরাং আমি এসব বেস্টেড গ্রুপ, এসব গুন্ডা ফান্ডারকে, আমি কালা জাহাঙ্গীর বিটিভিতে আমি কালা জাহাঙ্গীরের বিরুদ্ধে এগেনস্টে কথা বলছি। আমি বেগম জিয়ারে ডিউ দিচ্ছি, এই যে ব্র্যাক হচ্ছে র্যাবেটে আমার প্রেসেন্স চাই, আমি বেগম জিয়ার 22 জিজ্ঞাসা করো তোমরা যদি কারো লোকের মাধ্যমে, আমি সিটে দিচ্ছি বলছি যে গতানুগতিক ফোর্স দিয়া আমরা ঠিক করতে পারবেন না। সেটার কারণে আমি বলি এখন আজ জাতির উদ্দেশ্যে আমি কিছু নলেজ, কিছু জনগণকে জানানোর দরকার। বেগম জিয়া যে দোকানে কচুকের থেকে চাল কিনতো, আমি সেই দোকান থেকে চাল কিনতাম। তো ওনার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল ইউনূসে ওইখানে যাই আনতো, আমার সাথে কদিন দেখা হয়েছে। হঠাৎ করে একদিন দেখি ওখানে জটলা, কি হয়েছে দেখি যে ওখানে ওই চালের মালিককে গুলি করছে চাঁদাবাজরা, চাঁদা পায় নাই। তো এর আগে বিএনপি একটা ম্যানিফেস্টো দিছিল যে সন্ত্রাস দমন তাদের 1 নম্বর এজেন্ডা থাকবে। তখন আমি একটা চিঠি লিখলাম ওনাকে, সৈয়দ মঞ্জুর হোসেনকে দিয়ে আমি পাঠালাম এটা। সৈয়দ মঞ্জুর হোসেন পাঠালাম যে দেখেন আপনি গতানুগতিক এই পুলিশ দিয়া বা এটা দিয়ে আপনি পারবেন না, এই সন্ত্রাস যখন এত বেড়ে গেছে, কালা জাহাঙ্গীর, লাল জাহাঙ্গীর, মাহফুজ, কত রকমের বিশেষণ আল্লাহ লোকজন ছিল, গালকাটা, এরকম অবস্থা হচ্ছে। তখন আমি বললাম যে এইটাকে দমন করতে গেলে আপনাকে একটা এলিট ফোর্স করতে হবে, ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে, এলিট ফোর্সটা কিভাবে করতে হবে, বিভিন্ন বাহিনী থেকে সৎ যাচাই বাছাই করে কিছু লোককে সমন করেন এটা। তখন ব্রিগেডিয়ার হায়দার ছিল ওনার SSF এর, ব্রিগেডিয়ার হায়দার আমাদের বন্ধু ছিল, কয় ফ্যাস্ট লাগাই দিচ্ছেন কি হয়েছে, বেগম যে ডাইকা সবাই বলছে যে একটা এলিট ফোর্স ঘোষণা করো। আমরা তো আজকে আমরা 21 পদক পাই না। হ্যাঁ, যে 21 পদক কে পায়, একটা উৎপাদন করে কৃষক, ক্যামেরাম্যান ছবি আনে, সেটা দেখাই 21 পদক নিয়ে যায় 2 বার। হ্যাঁ, তো সেখানে সে উৎপাদনও করে না, ছবিও সে উঠে না, উঠে ক্যামেরাম্যান। হ্যাঁ, তো আমরা এখন আজকে কথা দুঃখের সাথে বলছি, একবার বলছি যে 21 পদের জন্য আবেদন করেন, আমি তো অপমান মনে করি, আবেদন করে নিতে হবে তাদের এজেন্সি খুঁজতে কার কি অবদান কন্ট্রিবিউশন আছে সমাজের প্রতি। আমরা এই যে কথাগুলি বলতেছি, দেখো না তুমি নিজে তো দেখছো যাদের স্বার্থে রেখেছে তারা খেপে যাচ্ছে, তাহলে আমার তো 1% হলে তো আমাদের রিস্ক থাকতেছে বা সম্পর্ক খারাপ হচ্ছে। আজকে আমি তোমারে বললাম যে রেজাউল মল্লিকে এতগুলি দ্রুত মানে সাহসী কাজ করছে, তার শ্বশুর ওনার বিনা পয়সায় ওনাকে ট্যাক্সের কালেকশনের ওইটার ব্যাপারে ইউনূস স্যারকে করছে, ওনার পক্ষে করছে, হাসিনার উপেক্ষা করে রক্তচক্ষু আমরা করছি। এখন তুমি দেখো কত তোমরা, আমি বলি
সরকারে এখন শুধু খালি আগের টকশো গুলি দেখুক না, দাদা কে কি কইছে, কি কি ভূমিকা, ওই শেষের 6 মাস 1 বছরটা দেখুক, তাহলে তো আসল লোক পাবে। এখন কতজনের বিপ্লবী হয়ে গেছে, কতজনের এরা এখন সবকিছু সবাই করছে। বিপ্লবী হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, যখন ছাত্র হয়ে গেছে। আমরা কি কি করছে, আমি দুইটা একটা যখন নমুনা সত্যিকারের বলতেছি বিপ্লব তোমাকে। ছিল আমরা বসে বসে কথা বলতাম, ফরহাদ ভাই, শুনো, এই যে এখন এখন যে হুম। এখন যে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে এখন সবাই কোঅর্ডিনেটর বিপ্লবী। করছে, ওনাকে দিয়ে ফোন করে আমাকে থ্যাংক দিতেছে বলার পরে, বলে আপনার কোনো সমস্যা হবে না, আগে লোক স্যারের খুঁজে নিচে পাওয়া আমাকে যেত বলছে। না। স্যার আমার নিচে বলছে, আমি স্যার আমি কি সমস্যার কথা চিন্তা করি কথা বলি, আমি আপনার পক্ষ নেই না, আমি যেটা সত্যি সেটা বলছি। আমি ডক্টর ইউনূস স্যারের এই কথাই বলছি। আমার আরেকটা কথা বলি, দেখো মানুষ রাজনীতিবিদের চরিত্রের কথা বলি। আমাদের পাশে এসে দিলীপ বড়ুয়া একটা ছবি উঠাবে ওনার জন্য, ওই যে অনুষ্ঠানে আমাকে রিকোয়েস্ট করলো, আমি ছেড়ে দিলাম, ছবি উঠালো, ছবি উঠানো ধন্য হইলো, ওনার সালাম দিলে উনি চিনলে বলে মনে হলো ওনার দিলীপ বড়ুয়াকে। এগুলো চিনে রাখা দরকার এই রাজনীতিবিদদের। এসব ছবি উঠানোর পরে কয়দিন পরে যখন দেখলো যে সে অ্যাডভাইজার মন্ত্রী হয়ে যাবে, শিল্পমন্ত্রী হয়ে যাবে, চিটঙ্গে যাই বসে সুদ করে করে আধা ঘন্টা বক্তৃতা দিয়েছে তার বিরুদ্ধে, অথচ এখানে আমাকে কত রিকোয়েস্ট করেছে তার সাথে একটা সেলফি তোলার জন্য। তো এইসব চরিত্র তো আমরা জানি, গার্মেন্টসের মালিকদের চরিত্র জানি, অন্যদের চরিত্র জানি, আমরা কে কি করতে, আমরা এস আলমেরও চিনি, আমরা সালমান রহমানকে আমরা চিনি। হ্যাঁ, তো আমি একবার বলছিলাম সালমান রহমানের যে এদের তো মানুষের মারা গেলে সন্তানরা বলবে যে আমার বাপের কোনো ঋণ থাকলে আমরা দয়া করে আসে, আমার বাপ মারা গেছে, আমরা আমরা এটা পরিশোধ করবো। সালমান রহমান সন্তানরা এটা বলবে না, কারণ 3বার বিক্রি করলে তার রাষ্ট্রের যে সুদ টাকা লোন নিচ্ছে এটা দিতে পারে না। পরে একটা অনুষ্ঠানে দেখা হলো আমার আধা আধা ছিল, আমার হাতের লগে 2 আঙুলের লগে হ্যান্ডশেক করে সালমান রহমান। আমরা ওই সময় কথা কইছি তো। আর আমরা এখন কোনো বেস্টেড গ্রুপ কাউকে আমরা ইয়ে করে জমা খরচ দিয়ে কথা বলবো, আমরা যেটা সত্য এটা বলে দেবো। ধন্যবাদ।